আচ্ছা, একটা দেশ চলে কি করে? নিয়মগুলো কারা বানায়? আর এই নিয়মগুলোর উৎসটাই বাকি। সব প্রশ্নের উত্তর কিন্তু একটাই শব্দে লুকিয়ে আছে, আর সেটা হলো সংবিধান। এটা কিন্তু শুধু একটা নিয়মকানুনের বই না, এটা একটা দেশের আত্মার মতো। চলুন আজকে এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক। তো আজকে আমরা কি দেখব? প্রথমে তো জানব যে সংবিধান জিনিসটা আসলে কি। এরপর দেখব সব দেশের সংবিধান কি একই রকম নাকি এরও আলাদা আলাদা ধরন আছে। আমরা তিনটে আলাদা দিক নিয়েও কথা বলবো। আর দেখব কিভাবে কিছু সংবিধান শুধু নিয়ম কানুন বানায়, আবার কিছু সংবিধান একটা সুন্দর সমাজ গড়ার স্বপ্ন দেখায়। আর একদম শেষে ভারতের সংবিধান নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব আর বোঝার চেষ্টা করব যে এটা এতটা গুরুত্বপূর্ণ কেন। তাহলে আমাদের প্রথম প্রশ্ন, একটা সংবিধান ঠিক কি? আর তার চেয়েও বড় কথা হলো, এর আসলেই কোনো দরকার আছে কি? একবার ভাবুন তো, যদি একটা দেশে কোনো নিয়মই না থাকত, তাহলে কি হতো? পুরোটাই তো একটা বিশৃঙ্খলা, একটা অরাজকতা তৈরি হতো, তাই না? সংবিধান হলো ঠিক এই বিশৃঙ্খলার বিরুদ্ধে দাঁড়ানো প্রথম দেয়াল। খুব সহজ করে বললে, সংবিধান হলো সেই পিলার যার ওপর একটা পুরো দেশ দাঁড়িয়ে থাকে। এটাই সরকারকে তার ক্ষমতার সীমা মনে করিয়ে দেয়, নাগরিকদের অধিকার রক্ষা করে, আর এটা নিশ্চিত করে যে দেশের অন্য কোনো আইন যেন এই মূল ভিত্তিটাকে ভাঙতে না পারে। কিন্তু মজার ব্যাপার হলো, সব দেশের সংবিধান কিন্তু দেখতে একরকম নয়, বা একভাবে তৈরিও নয়। এদের মধ্যে প্রধানত দুই ধরনের পার্থক্য দেখা যায়, যেটা দিয়ে ওই দেশগুলোর চরিত্র অনেকটা বোঝা যায়। দেখুন, একদিকে আছে আমেরিকার মতো দেশ, যাদের সংবিধানটা হলো বিধিবদ্ধ বা কোডিফাইড, মানে সবকিছু একটা মাত্র বইয়ের মধ্যে পরিষ্কার করে লেখা আছে। আবার অন্যদিকে যুক্তরাজ্যের সংবিধানটা কিন্তু অবিধিবদ্ধ, মানে এটা কোনো একটা নির্দিষ্ট বইয়ের মধ্যে সীমাবদ্ধ না। এটা সময়ের সাথে সাথে বিভিন্ন আইন, কোর্টের রায় আর পুরনো প্রথা, এই সব কিছু মিলিয়ে তৈরি হয়েছে। যুক্তরাজ্যের সংবিধানের দিকে তাকালেই বোঝা যায় এটা কত রকম উৎস থেকে শক্তি নেয়। এখানে যেমন ম্যাগনা কার্টার মতো ঐতিহাসিক দলিল আছে, ঠিক তেমনই আছে সংসদের বানানো আইন আর যুগ যুগ ধরে চলে আসা নানা প্রথা। এই সব কিছু মিলেই কিন্তু ওদের জীবন্ত সাংবিধানিক কাঠামোটা তৈরি। একটা সংবিধানকে শুধু আইনের বই ভাবলে কিন্তু বিরাট ভুল হবে। এর ভূমিকাটা আরও অনেক গভীর, অনেক ব্যাপক। একটা দেশ চালাতে গেলে এর তিনটে আলাদা চেহারা বা দিক সামনে আসে। সংবিধানের এই তিনটে দিক একটু খেয়াল করুন। আইনগত দিক থেকে এটা আইনের শাসনকে প্রতিষ্ঠা করে। সামাজিক দিক থেকে এটা একটা দেশের মানুষের পরিচয় আর মূল্যবোধকে তুলে ধরে। আর রাজনৈতিকভাবে এটা সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা ভাগ করে দেয়, যাতে কেউ ক্ষমতার অপব্যবহার করতে না পারে। চলুন এবার সংবিধানের ফিলসফির আরও একটু গভীরে যায়, কারণ সব সংবিধানের উদ্দেশ্য কিন্তু এক হয় না। কিছু সংবিধান শুধু বলে দেয় রাষ্ট্র কিভাবে চলবে, কিন্তু কিছু সংবিধান স্বপ্ন দেখায় যে রাষ্ট্রের কি হওয়া উচিত। পদ্ধতিগত বা প্রসিডিউরাল সংবিধান, এটার মূল ফোকাস হল নিয়মকানুনের ওপর। যেমন ধরুন কানাডার সংবিধান, যেখানে নানা ভাষা আর সংস্কৃতির মানুষ একসঙ্গে থাকে, সেখানে সবার জন্য একরকম কাজ করার পদ্ধতি তৈরি করাটাই তো আসল লক্ষ্য, তাই না? আর অন্যদিকে আছে নির্দেশমূলক বা প্রেসক্রিপটিভ সংবিধান। এটা শুধু নিয়মকানুনই বানায় না, বরং একটা আদর্শ সমাজ কেমন হবে তার একটা ভিশন বা দর্শনও তৈরি করে। যেমন দক্ষিণ আফ্রিকা বা ইকুয়েডরের সংবিধান, যা ঐতিহাসিক বৈষম্যকে মুছে ফেলে একটা নতুন ন্যায়ভিত্তিক সমাজ গড়ার কথা বলে। তাহলে আসল পার্থক্যটা কোথায় দাঁড়াচ্ছে? দেখুন, পদ্ধতিগত সংবিধানের মূল লক্ষ্যই হল নিয়মকানুন ঠিক করা। তাই এটা একটা নিউট্রাল বা নিরপেক্ষ কাঠামো দেয়, যেটাকে না নানা মতের মানুষের দেশে বেশ ভালো কাজ করে। আর অন্যদিকে নির্দেশমূলক সংবিধানের লক্ষ্য হল একটা আদর্শ তৈরি করা। এটা পুরোপুরি মূল্যবোধের ওপর চলে, আর সেই সব সমাজের জন্য ভালো যারা একটা বড়সড় পরিবর্তন আনতে চায়। এত সব তত্ত্বের পর চলুন একটা বাস্তব উদাহরণে আসা যাক। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ভারতের সংবিধান, সেটা এই দুই ধরনের দর্শনের মধ্যে ঠিক কোন জায়গায় পড়ে? ভারতের সংবিধানকে মূলত একটা নির্দেশমূলক সংবিধানই বলা যায়। মানে এটা শুধু দেশ চালানোর নিয়মকানুনের বই নয়, এটা একটা উন্নত আর ন্যায়পূর্ণ সমাজ গড়ার স্বপ্নও বটে। তবে একই সাথে এর পদ্ধতিগত দিকটাও কিন্তু ভীষণ শক্তিশালী। স্বপ্ন আর বাস্তবতার একটা দারুণ মেলবন্ধন।
ভারতের সংবিধানের ভেতরে তাকালেই দেখবেন এর প্রত্যেকটা অংশে, সেটা সমতা হোক, স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার বা ধর্মনিরপেক্ষতা, একটা পরিষ্কার নৈতিক আদর্শের ছাপ আছে। এর প্রস্তাবনাতে একটা ন্যায়সঙ্গত, স্বাধীন আর ঐক্যবদ্ধ দেশ গড়ার স্বপ্ন ঘোষণা করা হয়েছে। ড. বি.আর. আম্বেদকরের এই কথাটা ভারতের সংবিধানের মূল উদ্দেশ্যটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। এটা স্রেফ একটা প্রশাসনিক দলিল নয়, এটা আসলে সামাজিক পরিবর্তনের একটা বিরাট হাতিয়ার, যার লক্ষ্য ছিল ইতিহাসের ভুলগুলো শুধরে নেওয়া। ভারতে ধর্মনিরপেক্ষতার ধারণাটা কিন্তু বেশ অন্যরকম। ওয়েস্টার্ন মডেলে কি হয়, রাষ্ট্র আর ধর্ম একে অপরের থেকে একদম আলাদা থাকে, কিন্তু ভারতের মডেলে রাষ্ট্র সব ধর্মকে সমান সম্মান দিয়ে একটা নীতিগত দূরত্ব রাখে। মানে রাষ্ট্র সাধারণত ধর্মের ব্যাপারে হস্তক্ষেপ করে না, কিন্তু দরকার পড়লে সামাজিক সংস্কার বা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য হস্তক্ষেপ করতেও পারে। এটা একটা পজিটিভ এবং অ্যাক্টিভ ধর্মনিরপেক্ষতা। এত আলোচনার পর আমরা একটা মূল প্রশ্নে এসে পৌঁছেছি। তাহলে একটা সংবিধানের আসল গুরুত্বটা ঠিক কোথায়? আসলে সংবিধান হলো একটা দেশের আয়না, আবার পথ প্রদর্শকও। এটা একটা দেশকে স্থিতিশালী রাখে, আবার একই সাথে তার ভবিষ্যতের পরিচয় আর মূল্যবোধ কেমন হবে সেটাও ঠিক করে দেয়। এটা একটা জীবন্ত দলিল, যা সময়ের সাথে সাথে একটা জাতির আশা আকাঙ্ক্ষাকে নিজের মধ্যে ধারণ করে। তাহলে শেষে একটা প্রশ্ন থেকে যায়, প্রত্যেকটা দেশকেই তার সংবিধানের মাধ্যমে স্টেবিলিটি আর আদর্শের মধ্যে একটা ব্যালেন্স খুঁজে নিতে হয়। ভাবার বিষয় হল, একটা দেশের জন্য কোনটা বেশি জরুরি, শুধু নিয়ম মেনে চলা একটা স্থিতিশীল বর্তমান, নাকি একটা উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখা? এই ব্যালেন্সটাই কিন্তু শেষ পর্যন্ত একটা দেশের ভাগ্য ঠিক করে।